সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আপনার ডাক্তার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার ডাক্তার অনুষ্ঠানে আজ আমরা যে অতিথিকে পেয়েছি তিনি আমাদের বাংলাদেশের রেসপিরেটরি মেডিসিন জগতের বেশ নামকরা একজন মানুষ। আমরা অনেকেই তাকে চিনি। ডক্টর এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভারকেয়ার হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে যখন পেয়ে গেছি আমরা আপনার বিষয় নিয়ে আজকে আমাদের দর্শকদেরকে আলোকিত করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে শরীরটা দিয়েছে সুন্দর একটা অবয়ব দিয়ে। এটার মধ্যে অনেক অর্গান আছে, হার্ট, কিডনি, ব্রেন, লাং, ফুসফুস, আমাদের এগুলো আছে। তার মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অর্গান আমরা বলতে পারি, গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে ফুসফুস, যেটা আমাদেরকে প্রকৃতির সাথে যোগাযোগ রক্ষা করে। আমাদের অন্য অর্গানগুলো কিন্তু ইনকেজমেন্ট, সুরক্ষিত আছে, কিন্তু এই ফুসফুসটা আমাদের প্রকৃতির সাথে আমাদেরকে যোগাযোগ করে। বিশাল যে প্রকৃতি, এই বিশাল বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের যত ধরনের ওয়্যার অ্যান্ড টিয়ার সব কিছু কিন্তু যায়, এটার যে ভার, যে বোঝা বহন করে কিন্তু আমাদের ফুসফুসটা। আমরা প্রতি মিনিটে প্রায় 12 থেকে 16 বার শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি, এবং আমরা সেটা এখন এই স্টুডিওতে বসেও যদি করি, বা আমি এখন ওই আপনার খুলশির মোড়ে দাঁড়ায় করি, বা যে কোনো রাস্তায় যেখানে যা দাঁড়াই ট্রাফিক জ্যামের মধ্যে, সবসময় আমাকে শ্বাস নিতে হচ্ছে এবং শ্বাস ছাড়তে হচ্ছে। কখনো আমি শ্বাস বন্ধ থাকতে পারবো না। কিন্তু এই যে প্রকৃতির যে দূষণ থেকে শুরু করে সব কিছু এই শ্বাসনালীতে ঢোকার পরও আমরা ঠিক থাকছি, কারণ প্রকৃতি আমাদের এই শ্বাসনালীটা আল্লাহ তাআলা তেমনভাবেই তৈরি করে দিয়েছে, যেটা আমাদের নাক দিয়ে যখন আমরা নিঃশ্বাস নিই, এগুলোকে প্রায় ফিল্টারেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন হয়, হয়ে ফ্রেশ এয়ার আমাদের শ্বাসনালীতে যায়, আমরা ভালো থাকি এবং আমরা একটা স্বাভাবিক জীবনযাপন করি। এটাই প্রকৃতির নিয়ম, স্বাভাবিক নিয়ম। ফুসফুস আমাদেরকে প্রকৃতি থেকে বিশুদ্ধ বাতাসটা, যদিও প্রকৃতি অনেক দূষণ আছে, সেখান থেকে অনেক ফিল্ট্রেশন করে বিশুদ্ধ বাতাস আমার শরীরে দিচ্ছে। অর্থাৎ তাকে প্রকৃতির দূষণের সঙ্গে অনেক লড়াই করে টিকে থাকতে হচ্ছে। অবশ্যই এটা আল্লাহ প্রদত্ত একটা ন্যাচারাল এয়ার কন্ডিশনার। এই ন্যাচারাল এয়ার কন্ডিশনারটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা দীর্ঘদিন আমাদের এই শরীরটাকে চালা যেতে পারবো। কারণ আমাদের শরীরে একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে অক্সিজেন। সে আর যাই কিছু হোক, কিন্তু এই অক্সিজেনটা যদি আমরা বন্ধ করি 2 মিনিট 3 মিনিট পরেও কিন্তু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই অক্সিজেন সরবরাহটা বন্ধ চালু রাখতে হবে এবং কার্বন ডাইঅক্সাইডটা বের করাটা চালু রাখতে হবে। এই দুটার চালুর জন্য আমাদের সুস্থ একটা ফুসফুস দরকার। কিন্তু এই ফুসফুসটা বিভিন্নভাবে আক্রান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ি এবং আমাদের অন্য অর্গানগুলো এটা ক্ষতিগ্রস্ত হয়। যেমন হার্ট, ব্রেন, কিডনি, এগুলো কিন্তু অক্সিজেন ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। অক্সিজেনের ঘাটতি ঘটলেই এই অর্গানগুলো ফেল করা শুরু করে। সেই জন্য আমাদের এই বিশেষ করে আমাদের যে ফুসফুসটাকে আমরা যদি ভাগ করে দিই, একটা হচ্ছে শ্বাসনালী আর ফুসফুস প্রপার বা শ্বাসযন্ত্র, এই দুটো মিলে হচ্ছে আমাদের পুরো ফুসফুসটা। তো শ্বাসনালীটা, যেটা আমাদের নাক বা মুখ এন্ড থেকে শুরু হয়, এবং সেই শ্বাসনালীটা আস্তে আস্তে ভিতরে যে ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল, অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছেছে। আপনি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে ফুসফুস যদি সুস্থ না থাকে, তাহলে ফুসফুসের উপর নির্ভরশীল অন্য অঙ্গগুলো অসুস্থ হয়ে পড়ে। আমরা এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা পরে বুঝে নিব, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন আমাদের অল্প কথায়। তার আগে আমরা জানতে চাচ্ছি স্যার, ফুসফুস কীভাবে নিজে অসুস্থ হয়ে পড়তে পারে, বা শ্বাসতন্ত্রে কী কী ধরনের রোগ হতে পারে? হ্যাঁ, শ্বাসতন্ত্রের যে অসুখগুলো হয়, তার মধ্যে আমরা খুব কমনলি আমরা সাধারণ মানুষের কাছে পরিচিত যেটা শ্বাসতন্ত্রের অসুখ বা শ্বাসনালীর অসুখ, হাঁপানি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর একটা হচ্ছে সিওপিডি বা ব্রঙ্কাইটিস নামে পরিচিত, ব্রঙ্কিয়াকটেসিস আর একটা অসুখ আছে, যেটা এগুলোর কমপ্লিকেশন। কিন্তু এই প্রাইমারি অসুখগুলি আপনার যেটা অ্যাজমা এবং সিওপিডি বা ব্রঙ্কাইটিস, এই দুটো শ্বাসনালীর অসুখ। এই দুটো অসুখেই কিন্তু প্রধান যে সমস্যাটা হয়, শ্বাসনালীটা সরু হয়ে আসে। শ্বাসনালীটা সরু হয়ে আসার কারণে শ্বাস প্রবাহে বাধাগ্রস্ত হয়। এর ফলে যে সিমটমগুলো দুটোতেই থাকে, কাশি এবং শ্বাসকষ্ট। অ্যাজমা আমরা বুঝতে পারি যে বাঁশির মতো শব্দ হয়। আপনার কাছে আরও স্যার বিস্তারিত জানবো, যেটা আমরা বুঝি বাতাস ঠিকমতো ঢুকতে পারছে না। সিওপিডি বললেন স্যার, এটা কি ধরনের রোগ? আচ্ছা, সিওপিডি হচ্ছে অ্যাব্রিভিয়েশন, একটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখানে অবস্ট্রাকশন বলতে তো সবাই বুঝি, এবার বাধাগ্রস্ত হওয়া। তো এখানেও একই অবস্থা, অ্যাজমার মতো শ্বাসনালীটা শুরু হয়ে আসে, বাতাস প্রবাহে বাধাগ্রস্ত করে। অ্যাজমা এবং সিওপিডি দুটাতেই কিন্তু শ্বাসনালীর প্রবলেম, কিন্তু অ্যাজমার ক্ষেত্রে যেটা হচ্ছে, শ্বাসনালীটা যদিও শুরু হয়ে আসে অল্পক্ষণের জন্য, কিছুক্ষণ পরেই আবার এটা ছেড়ে দেয়, আবার আগের অবস্থায় ফিরে যায় যখন ওষুধ প্রয়োগ করি আমরা, অথবা অনেক ক্ষেত্রে ওষুধ প্রয়োগ ছাড়াও এটা আবার আগের অবস্থায় ফিরে যায়। এটা সাময়িক একটা অবস্থা। কিন্তু সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিস, মানুষের কাছে কিন্তু সিওপিডিটা বেশি পরিচিত ব্রঙ্কাইটিস নামে। আচ্ছা, তাহলে যেটা সিওপিডি সেটাই ব্রঙ্কাইটিস। হ্যাঁ, সিওপিডিটাকে আমরা খুব সহজ করে যদি বলতে ব্রঙ্কাইটিস, সেখানে এই শ্বাসনালী প্রদাহ জনিত কারণে, শ্বাসনালীর ইনফ্লেমেশনের কারণে শ্বাসনালীর ভিতরে স্মুথ মাসলগুলো ঠিক হয়ে যায়,
শ্বাসনালীর ভিতরে কিছু শ্লেষ্মা বা সিক্রেশন জমা হয়, হয়ে শ্বাসনালীটাকে একদম ন্যারো করে ফেলে। যেমন আমরা যদি হাতে দেখাই, একটা শুরুতে যদি কারো শ্বাসনালীটা এরকম থাকে, একটা সিওপিডি পেশেন্ট যখন ডেভেলপ করে আস্তে আস্তে সংকুচিত হয়ে এরকম একটা অবস্থা হয়। তখন কি হয়, এই মানুষটা শুয়ে আছে বা বসে আছে তেমন একটা বুঝতে পারে না। যখনই সে একটু জোরে হাঁটে বা একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়, তখনই সে বুঝতে পারে কি অবস্থা। অর্থাৎ যখন তার অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, তখন সে শ্বাসকষ্ট ভুগতে থাকে। এখন এটা যতদিন যায় এটার মাত্রা বাড়তে থাকে, এবং এটা খুব কমনলি আপনারা জানেন যে সিওপিডিটা জড়িত হচ্ছে ধূমপানের সাথে। এবং ধূমপানই এক সময় হয়তো মনে করা হতো একমাত্র ধূমপানই সিওপিডি বা ব্রঙ্কাইটিসের মূল কারণ, কিন্তু পরবর্তীতে বিভিন্ন রিসার্চে দেখা গেল প্রায় মোর দেন 15%-15%-এর বেশি ক্ষেত্রে ধূমপান ছাড়াও পরিবেশ দূষণ, বায়োমাস ফুয়েল এবং আদার্স এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টগুলো জড়িত। যেটাই হোক, যেটা শ্বাসনালীর ক্রনিক ইনফ্লেমেশন করে গ্র্যাজুয়ালি, প্রতিদিন গ্র্যাজুয়ালি শ্বাসনালীর ইনফ্লেমেশন করে শ্বাসনালীটাকে সরু করে ফেলার ফলে যে জিনিসটা হয়, এটা একটা স্থায়ী সমস্যা হয়ে যায়। আমি একটু আগেই বলেছি যে অ্যাজমাতে শ্বাসনালীটা শুরু হয়ে আসে ক্ষণিকের জন্য, আবার পরবর্তীতে আবার সম্প্রসারিত হতেও পারে, অবস্থা ফিরে যায়। যদি আমরা একটা ব্রঙ্কোডাইলেটর ওষুধ দিই, নেবুলাইজ করি, আগের অবস্থায় ফিরে যায়। এবং কোনো ক্ষেত্রে অনেক আবার ওষুধ ছাড়াও পেশেন্ট আগের অবস্থা ফিরে যায় যদি ওই অবস্থা। কিন্তু এই দুঃসময়ে যখন শ্বাসনালীটা একদম হঠাৎ চেপে আসে, কোনো ক্ষেত্রে আগে মানুষ মারাও যেত এবং রোগী মারাও যেতে পারে যদি ওই সময়টা যদি খুব ক্রিটিক্যাল হয়। সেই জন্য ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিতে হয়, ব্রঙ্কোডাইলেটর দিতে হয়, অক্সিজেন দিলে পেশেন্ট সেভ হয়ে গেল। কিন্তু সিওপিডির ক্ষেত্রে যেটা হচ্ছে, যে ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই শ্বাসনালীটা একদিনে না, ধীরে ধীরে যেমন অ্যাজমাটা কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত যে কোনো মানুষের হতে পারে। একদম ছোট আর্লি এজ থেকে মেইনলি অ্যাজমা বেশি দেখা দেয়, মিডল এজে হচ্ছে, ওল্ডার এজে হচ্ছে। কিন্তু সিওপিডিটা একটা নির্দিষ্ট এজে, প্রায় যারা ধূমপান করছে অথবা ন্যাচারাল এনভায়রনমেন্টের পলিউশনের শিকার হচ্ছে, ওই 40-র উপরে 40-45 ইজ দ্য মিড এজ, এটা হলো সিওপিডির মূল কারণ। ততদিন সময় লেগেছে প্রায় 20 স্মোকিংয়ের একটা হিসাব আমরা যদি বলি, এটাকে বলা হয় 20 প্যাক ইয়ার, 20 প্যাক ইয়ার। প্যাক ইয়ার বলতে কেউ যদি ডেইলি 20 স্টিক স্মোক করে, কনজিউম করে, তাহলে একদিনে হবে, মানে ওয়ান ইয়ারে হবে 1 প্যাক ইয়ার। 365 দিনে ডেইলি 20টা করে করলে তাহলে 20 বছরে হবে 20 প্যাক ইয়ার। তো যারা 20 প্যাক ইয়ার স্মোক করেছে, তারাই ধরে নেওয়া হয় যে তারা মোস্টলি দে আর ডেভেলপিং সিওপিডি। এবং এই সময়ে এই যে স্মোকিংগুলোর যে ক্রনিক ইরিটেশন, সেটা তার শ্বাসনালীকে শুরু করে ফেলে। আমরা যারা ধূমপান করে, যারা ধূমপান করে, তারা কিন্তু মূলত ধূমপান করে একটা উপাদানের জন্য, সেটা কোনটা? নিকোটিন। এটা আমরা সবাই জানি, নিকোটিন সবার কাছে পরিচিত। কিন্তু নিকোটিনটা আসবে কোত্থেকে? নিকোটিন তো আলাদা পাওয়া যায় না। নিকোটিনটাকে পেতে হলে তখন তাকে টোবাকো স্মোক, একটা সিগারেট স্টিকের মধ্যে টোবাকো ঢুকে বার্ন করে ওখান থেকে সে নিকোটিনটা নিয়ে একটা বেটার ফিলিংস বা সেন্সেশন পায়। কিন্তু টোবাকো বার্ন করতে যেয়ে ওখান থেকে প্রায় 246 ভোলাটাইল ম্যাটেরিয়াল তৈরি হয়, যেটা এই ফুসফুসের সাথে ঢুকে যে এইগুলো মূলত শ্বাসনালীর ইরিটেশন করে, ক্রনিক ইরিটেশন, ইনফ্লেমেশন, আলটিমেটলি স্ক্যারিং, শ্বাসনালীটাকে পার্মানেন্টলি ন্যারো করে ফেলে। ফলে দেখা যায় ব্রঙ্কোডাইলেটর দিলে ওটা ডাইলেট হয় না। এবং সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে এটা দুর্ভাগ্য যে তাকে তখন কোনো ট্রিটমেন্ট তখন আর আলটিমেটলি কাজে দেয় না। সেই জন্য সিওপিডির যদি আমরা ট্রিটমেন্টের কথায় আসি, পরে আমরা আসবো। হ্যাঁ, সেই ট্রিটমেন্টটাকে বলা হয় রিহ্যাবিলিটেশন। স্যার, আমি ওই বিষয়গুলো স্যার আপনার কাছে আরও বিস্তারিত জানবো। আপনার কথায় যেটা বুঝলাম যে সিওপিডি অনেকটা আমাদের দ্বারাই আমরা এটা করে দিচ্ছি, যে অর্থাৎ আমরা ধূমপান করছি, বা আমরাই পরিবেশ দূষণ করছি, বা আমরাই বায়োমাস গ্যাসগুলোকে বার্ন করছি, সেখান থেকে ইনহেল করছি। এই সমস্ত কারণে আমরা আমাদের শ্বাসতন্ত্রকে ইনফ্লেম করে দিচ্ছি, প্রদাহ করে দিচ্ছি, সেটারই শেষ পর্যন্ত তা পরিণত হচ্ছে সিওপিডি। আর ব্রঙ্কিয়াল অ্যাজমার কথা যেটা বললেন, এটা যদি আমরা বলি, খুব সহজ বোঝা যাবে। একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট মানে হি ইজ ইনোসেন্ট। আচ্ছা, তার নিজের কোনো দায় ছিল না। এই দায়টা তাহলে সে এখানে ভিক্টিমাইজড হয়ে গেছে। না, দায়টা হচ্ছে সে বাবা অথবা মা থেকে ইনহেরিটেড করেছে। আচ্ছা, এটা জন্মগত। মোস্ট 95% ক্ষেত্রে অ্যাজমাটা হচ্ছে একটা জেনেটিক্যাল ইস্যু। একটা পেশেন্টের যদি অ্যাজমা থাকে, তাহলে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে মেয়ে কয়জন? স্যার, আমার ছেলে মেয়ে 2 জন। 2 জনের মধ্যে একজনকে হাঁচি, সর্দি, নাক বন্ধ হওয়ার সমস্যা আছে। জি স্যার, আছে। ওনার ভাই বোন কয়জন? 4 জন। ভাই বোন 4 জনের মধ্যে 2 জনের পাওয়া যাবে। ওনার মা অথবা বাবা যে কোনো একজনের অ্যালার্জি জাতীয় সমস্যা আছে। অ্যাজমাকে বুঝতে হবে কিন্তু শ্বাসকষ্ট দিয়ে না, অ্যাজমাকে বুঝতে হবে অ্যালার্জিক কন্ডিশন দিয়ে। শ্বাসকষ্ট হবে যখন এই শব্দটা একটা যুক্ত হবে, অ্যাটাক, অ্যাজমা অ্যাটাক। অ্যাজমা অ্যাটাক হলেই তখন শ্বাসকষ্ট হবে। কিন্তু অ্যাজমা অ্যাটাক যদি উত্তরিত হয়ে যায়, অ্যাজমা অ্যাটাকটা যদি পার হয়ে ওভারকাম হয়ে যায়, তখন কিন্তু শ্বাসকষ্ট নাই। তার মানে এই না যে আমার অ্যাজমা ভালো হয়ে গেছে। দিস ইজ দ্য টোটালি রং আইডিয়া। সো অ্যাজমাটা হচ্ছে
একটা কন্ডিশন। আমি আমার নিজের ভাষায় আমি যখন আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি বা আমার টিভি প্রোগ্রামে বলে যখন রোগীদেরকে বোঝাই, অ্যাজমাকে আমি অসুখ বলি না, তাহলে রোগীটা আরও খুশি হয়। এটা কোনো অ্যাজমা কোনো অসুখ না, এটা একটা কন্ডিশন। সিওপিডিতে কাশি থাকবে, শ্বাসকষ্ট হবে, সঙ্গে স্যার জ্বর বা অন্য কোনো কিছু হতে পারে সিওপিডিতে, মানে ব্রঙ্কাইটিস? ইয়েস, যেটা ব্রঙ্কাইটিস বা সিওপিডি যেটাতে বলেন, সেখানে জ্বর থাকার প্রশ্ন নাই, জ্বর আসলে এটাকে বাড়ায় দিবে। আচ্ছা, এখন জ্বরটা তো আর সিওপিডি বা অ্যাজমার কোনো সিমটম না, সিওপিডির জ্বর কোনো সিমটম। সিওপিডির সিমটমই হচ্ছে একটা শ্বাসকষ্ট। সে শ্বাসকষ্ট কোন ধরনের, এটা একটা স্পেসিফিক, এটাকে বলে এক্সারশনাল ডিসনিয়া, পরিশ্রম করতে গেলে, নট এট রেস্ট, ইউজুয়ালি নট এট রেস্ট। বাট স্টেজ 4 যখন হয়ে যায়, একদম এন্ড স্টেজ সিওপিডি, তখন অ্যাট রেস্ট শ্বাসকষ্ট হয়। কিন্তু এই স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 পর্যন্ত যে শ্বাসকষ্টটা হয় এক্সারশনাল ডিসনিয়া, সে কাজ করতে গেলে একটা গোয়িং আপস্টেয়ার অর গোয়িং হার্ডলি, এই অবস্থায় যদি হয় তখন সে শ্বাসকষ্ট বোধ করছে এবং কাশি হচ্ছে। তার কাশিটা কেন হচ্ছে? তার ইয়ারওয়ে ইনফ্লেমেশনের কারণে মিউকাস, ওখানে গবলেট সেলগুলার হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লাসিয়া হয়, যেখান থেকে মিউকাস প্রোডাকশন হয়। এই মিউকাসগুলো সবসময় তার গলার শ্বাসনালীর মধ্যে লেগে থাকে এবং একটা ফিলিংস হয় যে গলা টানার, একটা খক খক করে সে টানার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে বের হতে চায় না, ঠিক হয়ে যায়, সেই রকম একটা হয়। আর এই ঠিক হওয়ার কারণে শ্বাসনালীর ক্যালিবারটা যা তো কমেছে, আরও কমে আসে, ব্লক হয়ে যাচ্ছে প্রায়, তখন সে একদম। আর এই অবস্থায় যদি পেশেন্টটা কোনো ইনফেকশন হয়ে যায়, এবং সিওপিডির পেশেন্টগুলো মোর প্রোন টু ইনফেকশন বিভিন্ন কারণে, আর ইমিউনিটি কম থাকে, ইল্ডারলি পিপুল হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে যখন মাউথ ব্রিদিং করে, নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস নেয় রাতের বেলা, তখন তার সহজে ইনফেকশন হয়। আর একটা ইনফেকশন হওয়া মানেই সিওপিডি পেশেন্টের জন্য কালস্বরূপের মতো। সিওপিডি কি কখনো বংশগত হতে পারে? আচ্ছা, হ্যাঁ, সেটাও একটা কথা আছে যে সিওপিডি যেহেতু আমাদের একটা বললাম যে একটা সেলফ ক্রিয়েটেড ম্যান মেড একটা জিনিস, তো সেই সিওপিডির আমরা যদি ভাগ করি, ক্লাসিফিকেশন যদি যায়, তো সিওপিডির একটা অংশ হলো এমফাইসিমা। জি, যদি সিওপিডিকে যেহেতু ব্রঙ্কাইটিস নামে সমধিক পরিচিত, সেই জন্য আমরা শব্দটা ইউজ করতেছি, কিন্তু সিওপিডি দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইসিমা। এমফাইসিমাতে মূলত শ্বাসনালীর পাশাপাশি শ্বাসযন্ত্রের যে অ্যালভিওলাইগুলো আছে, সেগুলো ইনভলভ হয়ে ইয়ার ট্র্যাপিং হয়ে যায়। শ্বাসনালীর যে বাতাসটা ভিতরে ঢুকলো, ওটার মধ্যে আমাদের বাতাসটা একবার ঢুকবে এবং বের হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওর মধ্যে ইয়ার ট্র্যাপড হয়ে যায়। যদি এয়ার ট্র্যাপড হয়ে যায়, তখন কি হচ্ছে? পুরোনো বাতাসটা থেকে যাচ্ছে, নতুন বাতাস এসে ঢোকার জায়গা পাচ্ছে না, ফলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসটাই থেকে যাচ্ছে ওখানে। তো এইটা যে একটা এমফাইসিমা, এই এমফাইসিমাটার একটা অংশ, কিছু অংশ বলা যায়, লেস দেন 10%, যেটা বংশগতভাবে হয়, হ্যাঁ, যেটা আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এটা একটা জিনিস, যে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এটা একটা এনজাইম। সেই এনজাইম ডেফিসিয়েন্সি যাদের থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় এই এনজাইম ডেফিসিয়েন্সির কারণে তাদের যে অ্যালভিওলারগুলো ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, এবং এটা লাইসিস হয়ে এবং ইয়েগুলো কোলেস করে, একটার সাথে একটা মিল হয়ে এক একটা করে বুলার মতো তৈরি হয়, একটা করে ইয়ার স্পেস তৈরি হয়, সেই ইয়ার স্পেসের মধ্যে ইয়ারগুলো ট্র্যাপ হয়ে থাকে। এটা হচ্ছে মানে বংশগতভাবে একটা অংশ, এটুকুই আমরা শুধু পেয়ে থাকি। আর বাকি এই যে দুটো বললেন স্যার আপনি, একটা ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা, বেশি কোনটা দেখেন? ব্রঙ্কাইটিসটা আমরা বেশি পাওয়া যায়। স্যার, আপনার যে তথ্য পেলাম এতক্ষণে, যে অভ্যাস, ধূমপান, বন্যানো, যে কথা বললাম না, পেশার সঙ্গে সম্পর্ক, সেই হিসেবে তো স্যার পুরুষদেরই ব্রঙ্কাইটিস আক্রান্ত হওয়ার কথা, মেয়েদের কি ব্রঙ্কাইটিস হতে পারে স্যার? অফকোর্স হতে পারে। মেয়েরাও তো এখন আমরা যদি বিভিন্ন অ্যাডভান্স কান্ট্রিগুলোতে যাই, বা আমাদের দেশেও, আমাদের এখন ইয়াং জেনারেশনের মধ্যে স্মোকিংয়ের যে টেন্ডেন্সি আসতেছে, এটা একটা কারণ হতে পারে। এবং আমরা বিশেষ করে আমি আমার এবারকে হসপিটালে যদি বসে প্র্যাকটিসে আমি যে ডেইলি দেখি, আমরা তো সাধারণত ফিমেল হলে আমরা স্মোকিং পছন্দ করি না। আমরা রোগীদেরকে, যেমন কমনলি আমার কাছে যে রোগীগুলো আসে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোশ্চেন হচ্ছে স্মোকিং। হ্যাঁ, স্মোকিং না করি, কতদিন ধরে করেন, কি করেন। সাধারণত আমরা অ্যাভয়েড করে যাই ফিমেলদেরকে, কিন্তু আমরা ইদানিং আমাদের যেহেতু ট্র্যাডিশন বিভিন্নভাবে আমরা মিস করে যাই, সব ফিমেলদেরকে আমরা স্মোকিংয়ের ব্যাপারটা কোশ্চেন করে থাকি। পুরুষদের ক্ষেত্রে স্মোকিং যারা সিওপিডি হতে পারে, মেয়েদের ক্ষেত্রে একটা বিশাল অংশ সিওপিডি যাদের হয়, তাদের একটা প্রায় মোর দেন 50% বলতে পারবো, তাদের একটা অংশ যারা লাকড়ি দিয়ে রান্না বান্না করেন দীর্ঘদিন ধরে, যারা গ্রামে লাকড়ি করেছেন, বায়োমাস ফুয়েল যেগুলো করছেন, এইগুলো থেকে যে ইয়েগুলো ফিউমসগুলো হয়, এগুলো ইনহেলেশন জনিত কারণে তাদের ইয়ারওয়ে ক্রনিক ইনফ্লামেশন হয়, এবং দীর্ঘদিন, এটাও প্রায় 25-30 বছর লেগে যায় তাদের এটা ডেভেলপ করে। হ্যাঁ, সো মেয়েদের একটা অংশ সিওপিডি ডেভেলপ করে। অ্যাজমার একটা ভ্যারাইটি হচ্ছে ক্রনিক পারসিস্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা। সেখানে প্যাথোলজিটা যদি আমরা হিস্টোপ্যাথোলজি করেও দেখি, ওটা দুটো প্যাথোলজি প্রায় একই রকম হয়, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে, এবং দুটো অ্যাজমাকে সিওপিডি
হিসেবে চিকিৎসা দেওয়া হ্যাঁ, হয়। যে সেই অ্যাজমার একটা অংশ যেটা ক্রনিক পারসিস্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, সেখানে কি হয়, এখানেও ইয়ারওয়েটা পার্মানেন্টলি ন্যারোড হয়ে যায় অ্যাজ সিওপিডির মতো, আমি আগে যেমন বলেছি। তখন আর পেশেন্ট ওই সবসময়ই একটা শ্বাসকষ্ট নিয়ে থাকে, তখন সেটাকে সিওপিডি ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়। কিন্তু দেখা গেল তার আর্লি হিস্ট্রি থেকে সে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং ইল ট্রিটেড ছিল, ট্রিটমেন্ট ঠিক মতো করা হয় নাই, কি ট্রিটমেন্ট ইনফ্লামেশন কন্ট্রোল করা হয় নাই, ইনফ্লামেশন চলতে চলতে তার এটা একটা পার্মানেন্ট একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যে কোনো রোগ নিরূপণ করার জন্য তো লক্ষণের সঙ্গে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সিওপিডি বা ব্রঙ্কাইটিস নিরূপণের জন্য কি কি ধরনের পরীক্ষা করা হয়, যে সহজলভ্য কিনা সেই পরীক্ষাগুলো যেগুলো আপনারা করেন? সিওপিডি যেটাই দুটাই কিন্তু অ্যাজমা এবং সিওপিডি দুটাই ক্লিনিক্যাল ওভার ডায়াগনোসিস, আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে বেশি গুরুত্ব দিই। অনেক সময় ডাক্তারদের দেখেই ডাক্তারদের উপর, যেমন রোগীদের অনেক সময় একটা ইয়ে থাকে যে শুধু অযথা পরীক্ষা করায়, কিন্তু অ্যাজমা এবং সিওপিডি কিন্তু একজন ক্লিনিশিয়ান একদম ক্লিনিক্যালি সে ডায়াগনোসিস করতে পারে। একটা হচ্ছে জাস্ট আফটার টাচিং, টকিং উইথ দ্য পেশেন্ট, জাস্ট সি, আমি একটা লুক দিয়ে একটা পেশেন্টকে যখন আমার সামনে বসি, তখন অলরেডি আই হ্যাভ গট দ্য সাসপিশন কী হতে পারে। সেকেন্ড, তাকে যখন আমি কোশ্চেন করি, কোশ্চেন করার পরে আস্তে আস্তে তার থেকে হিস্ট্রি নিতে ডায়াগনোসিস একটা বিরাট অংশ হয়ে যায়। থার্ড হচ্ছে তাকে এক্সামিন করলাম, তা তো হয়ে গেল, হ্যাঁ, দেখা যায় প্রায় 90% কমপ্লিট। বাট উই হ্যাভ টু মেক প্রুফ, এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে আমি একটা পেশেন্টের ডায়াগনোসিস করব, সেটার কিছু এভিডেন্স বেসড হতে হবে, প্রুফ থাকতে হবে। সে প্রুফ থাকার জন্য খুব কমন সিম্পল একটা পরীক্ষা যদি আমরা করি, লাং ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি উইথ ব্রঙ্কোডাইলেটর, যেটা পিএফটি বলা হয়, এইটা যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা তার ফুসফুসের যে অবস্ট্রাকশনটা, কোন ধরনের অবস্ট্রাকশন, সেটাও বের আসে। এটা রিভার্সিবল আর ইরিভার্সিবল। সিওপিডির ক্ষেত্রে মোস্ট অফ দ্য ক্ষেত্রে ইরিভার্সিবল হয়। সেই রিভার্সিবল অবস্ট্রাকশন এবং অবস্ট্রাকশনের মাত্রা মাইল্ড, মডারেট, সিভিয়ার, সেটা নির্ধারিত হয়, সেটা দিয়ে আমরা ওটা বুঝতে পারি। দ্বিতীয়ত, যেহেতু সিওপিডিতে শুধু ইয়ারওয়ে না, ব্রঙ্কাই না, যেটা এমফাইসিমাও থাকে এবং লাংসের একটা অংশ ইনভলভ হয়ে যায় সিওপিডি, একটা এনস্টেজ সিওপিডির ক্ষেত্রে, সেক্ষেত্রে আরেকটা খুব যদি আমরা করতে পারি, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, HRCT মূলত হাই রেজোলিউশন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, এই দুটো টেস্ট করলেই কিন্তু একটা সিওপিডি ডায়াগনোসিসের জন্য এনাফ হয়ে যায়। তারপরে যদি আমরা ওই যেটা আপনারা বললেন, যদি আমরা পেশেন্টের ছোটোবেলা থেকেই তার শ্বাসকষ্ট এবং ওটা পাই যে তার এমফাইসেমা আছে এবং অনেক আগে থেকে আছে, তখন আমরা ওইটা করি, একটা আলফা-1 এনজাইম টেস্ট, আলফা-1 অ্যান্টিট্রিপসিন লেভেল, এটা করে আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে তো নেগেটিভই পাওয়া যায়। রেয়ারলি আমরা একটা দুটো কেস হচ্ছে আমার, যেমন আমরা পেয়েছি যেগুলো এই পজিটিভ আছে, তখন সে তাদের ক্ষেত্রে এখন তো ডাইরেক্ট এগুলো ট্রিটমেন্টের মানে কোনো জেনেটিক ট্রিটমেন্ট এতদিন পরে এসে সেটা করার স্কোপ থাকে না, তখন এইগুলোর ক্ষেত্রে মূলত ট্রিটমেন্টটা অ্যাজমা সিওপিডি যে নর্মাল ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, সেটাতে আমরা আলোচনা করবো সিওপিডি ট্রিটমেন্ট নিয়ে। এখন স্যার এইখান থেকে আমি তাহলে যে ট্রিটমেন্ট শব্দটা যেহেতু আপনার কাছে আমরা শুনে ফেললাম, ট্রিটমেন্টে যাওয়ার আগে আমি যে কারণগুলো বললেন, একটা বড় কারণ বললেন ধূমপান। হ্যাঁ, 10 থেকে 15 ভাগ ধূমপান ছাড়া হতে পারে, কিন্তু সিংহভাগ ক্ষেত্রে ধূমপান একটা বড় কারণ। কারো সিওপিডি যখন ধরা পড়লো এবং তিনি তার চিকিৎসার সাথে ধূমপান বন্ধ করে দেন, বা চিকিৎসা ছাড়াই শুধু ধূমপান বন্ধ করে সিওপিডি বা ব্রঙ্কাইটিস যেটা হলো, সেখান থেকে কি ফিরে আসার কোনো সুযোগ আছে স্যার? আচ্ছা, খুব খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা মানুষের জানার অনেকে কিউরিওসিটি থাকে। আচ্ছা, তো এখন ধূমপান যে করে সিওপিডি ডেভেলপ করে গেল, জি, একটা স্টেজ ডেভেলপ করে গেল, স্টেজ 1, 2, 3, 4 বা এটা করে গেল, তখন যদি সে ধূমপান বন্ধ করে, তাহলে কী লাভ হবে? ইমিডিয়েটলি কোনো লাভ হবে না। ইমিডিয়েটলি কোনো লাভ হবে না, বরং ধূমপান বন্ধ করার কারণে সে একটু অস্বস্তিতে ভুগবে, উইথড্রয়াল ইফেক্ট হবে। উইথড্রয়াল ইফেক্ট নিয়ে তাকে কিছুদিন ভুগতে হবে এবং সেটা তার কষ্টটাকে আরও বাড়ায় দেবে, কিন্তু তাকে ধূমপান বন্ধ করতেই হবে, অবশ্যই ধূমপান বন্ধ করতে হবে। একটা পেশেন্ট, এটা একটা বিভিন্ন আমরা পরীক্ষা এবং রিসার্চে দেখা গেছে যে যদি ধূমপান একটা একদম ফুল ব্লোন সিওপিডি, স্টেজ 3 or 4 সিওপিডি, এবং সে ধূমপান বন্ধ করলো, করার পরে যদি সে 20 years পর্যন্ত সারভাইভ করে, তাহলে ওই সময় যে ধূমপানের ইফেক্টটা চলে যায় বলা হয়। হ্যাঁ, কিন্তু অতদিন অনেকে হয়তো সারভাইভ করেন না, সেই জন্য, এবং এই ইফেক্টটা ইমিডিয়েট কোনো বেনিফিট আনে না, কিন্তু ধূমপান তো তাকে বর্জন করতে হবে। এটা তো একটা অ্যাটলিস্ট অনেক ক্ষেত্রে বলা হয় যে ইনফেকশনের সাথে ধূমপান একটা সম্ভাবনা আছে, ইনফেকশন বা অ্যাকিউট এক্সাজারেশন অফ সিওপিডি বা ইনফেকশন, এটার হার কিছুটা কমে যায়। আর আমরা ধূমপান বন্ধ করার পরে, যদি কেউ টোটাল ধূমপান বন্ধ করে আমরা তাকে যদি একটু অ্যান্টিঅক্সিডেন্ট মূলত, যেটা হলো যেমন ভিটামিন A, E, C কম্বিনেশন যেগুলো পাওয়া যায়,
রেক্স বা এরকম। এগুলো যদি আমরা একটা হাই ডোজে দিই, কিছুদিন দিই, তাহলে অনেক ক্ষেত্রে বলা হয় যে ডিঅ্যাকাইলেসটা ওটা নষ্ট হয়ে যায় এবং ওর এই ইয়েটা যেটা অ্যানজাইমেটিক ইফেক্ট এবং সিওপিডি জনিত ধূমপান জনিত যে ইফেক্ট, এটা কিছুটা হলেও রিভার্স হেল্প করে। এবং সেই জন্য আমরা কোনো কোনো ক্ষেত্রে পেশেন্টদেরকে যাদের এই অবস্থা ক্লিনিক্যাল অবস্থা যাচাই করে অ্যান্টিঅক্সিডেন্ট দিই। এছাড়া সিওপিডির যদি আমরা ট্রিটমেন্টের দিকে যাই, জি স্যার, যেটা আপনি শুনতে চাচ্ছিলেন যে সিওপিডির ট্রিটমেন্টটাকে বলা হয় রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। কারণ পুনর্বাসন রিহ্যাব প্রোগ্রামটা হলো এই যে তাকে কর্মক্ষম রাখা, তাকে একটা স্ট্যান্ডার্ড অফ লাইফ মেনটেন করার চেষ্টা করা, কিন্তু ইটস নট এ কিউরেবল। তাকে বোঝাতে হবে ইটস নট এ কিউরেবল কন্ডিশন, কারণ একটা এক্সপেকটেশন তো থাকবে, পুরোপুরি সুস্থ আর হওয়া সম্ভব না। একটা পেশেন্টের তো একটা ট্রিটমেন্ট একটা এক্সপেকটেশন থাকবে যে আমার টিবি হয়েছে 6 মাস ট্রিটমেন্ট করলে ভালো হয়ে গেল, তো অ্যাজমা হয়েছে সে কন্ট্রোলে থাকবে সারা জীবন, সুন্দরভাবে ট্রিটমেন্ট করলে সারা জীবন একবারও অ্যাকিউট এক্সারশন হবে না, শ্বাসকষ্টই হবে না কখনো, বাকি সে কন্ট্রোলে করে চালাতে পারবে। কিন্তু সিওপিডির ক্ষেত্রে সেটা সম্ভব না। সিওপিডির ক্ষেত্রে তার যে কষ্ট থাকবে সে কষ্টের মাত্রাকে আমরা তেমন একটা কিছুটা সামান্য কিছু কমাতে পারবো, কিন্তু না যেহেতু কমাতে পারবো না, তখন তাকে এটাকে বিভিন্ন ধরনের ক্যাটাগরির আন্ডারে নিয়ে আসতে হবে এবং তাকে কাউন্সিলিং করতে হবে, তার মনোবল বাড়াতে হবে, হ্যাঁ, তাকে করে তার যতটুকু বোঝাতে হবে আপনার যেটুকু কষ্ট আছে এটুকু নিয়ে আপনাকে সারা জীবন করতে হবে। এবং আপনাকে আমরা তখন কিছু যে ইয়েগুলো দিবে আমি বলবো এখন, সেটা নিয়ে তাকে আগে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। তারপরে আমরা এই যে রিহ্যাব প্রোগ্রামটাকে আমরা কতগুলো রিহ্যাব প্রোগ্রাম বলতে যেটা বোঝাই 5টা ক্যাটাগরি আন্ডারে আমরা সাধারণত নিয়ে আসি এটাকে। যেমন 1 নম্বর হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট, ওটার জন্য তো কিছু ওষুধ আছে, যে ওষুধগুলোর মধ্যে আমরা আগে চেক করব যদি তার রিভার্সিবল কম্পোনেন্ট থাকে তাহলে অবশ্যই ব্রঙ্কোডাইলেটর জাতীয় ওষুধ এবং স্টেরয়েড জাতীয় ওষুধ কাজ করবে। কিন্তু যদি কোনো রিভার্সিবল কম্পোনেন্ট নাই থাকে স্পাইরোমেট্রি পরীক্ষাতে, তাহলে সেখানে সাধারণত ব্রঙ্কোডাইলেটর বা স্টেরয়েড কোনো কাজ করে না। সেক্ষেত্রে যেখানে সিক্রেশন হচ্ছে বেশি, সবসময় তার একটা গবলেট সেলগুলো হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়ে গেছে, সেখান থেকে মিউকাস সিক্রেশন হয়, কাজে এই সিক্রেশনটাকে বন্ধ করার জন্য কিছু অ্যান্টিমাস্কারনিক এজেন্ট আছে, সেগুলো দেওয়া হয়, অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট যেটা, এটা দেওয়ার ফলে তার সিক্রেশনটা কমে। ইনহেলার ফর্মে আছে, তারপরে আপনার নেবুলাইজ ফর্মে আছে, ইনজেক্টেবল ফর্মে আছে, বিভিন্ন আছে। এগুলো যদি দেওয়া হয় তাহলে তার এই জিনিসটা আস্তে সিক্রেশনটা অন্তত কমে। এতে তার যে ক্যালিবারটা ইয়ারওয়ে অপেক্ষাকৃত, যেটা অলরেডি হয়ে গেছে কনস্ট্রিকশন হবে না, কিন্তু এটা যদি কমে যায় তাহলে ক্যালিবারটা একটু বাড়বে স্বাভাবিকভাবে, তো এটার সাথে রিলিফ পাবে। 1 নম্বর হলো এই ব্রঙ্কোডাইলেটর থেরাপি অথবা আমরা অ্যান্টিকোলিনার্জিক থেরাপি, এটা হলো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে গেল। প্রয়োজনে তাকে নেবুলাইজেশন এগুলো দেওয়া হলো। কখন অ্যাকিউট এক্সাজারেশন নিয়ে আসলে একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অফ যেটা অ্যাডমিটেড সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, এবং চুজ অফ অ্যান্টিবায়োটিকটা ইম্পর্টেন্ট। আমাদের এক্সপিরিয়েন্স থেকে এবং কালচার রিপোর্ট থেকে আমরা অ্যান্টিবায়োটিক সিলেকশন করে দিলে যখনই তার ইয়েটা কমে আসবে, ইনফেকশনটা কন্ট্রোল হয়ে আসবে, তখন যে অবস্থায় সে হাসপাতালে আসছিল সেখান থেকে অনেকটাই সে ভালো হয়ে যাবে, তার কষ্টের মাত্রা কমবে। তখন সে বুঝতে পারবে যে একটা মানুষ অনেক কষ্টে থাকে, সেখান থেকে কষ্ট কমে একটা মিডিয়াম লেভেলের কষ্ট হয়, তখন সেটাতেই সে আনন্দ বোধ করে, এইরকম একটা অবস্থায় চলে আসবে। তো একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। সেকেন্ড হচ্ছে তাকে আমরা কী করবো, কিছু এক্সারসাইজ, সে এক্সারসাইজগুলো তার হচ্ছে যে আমরা রেসপিরেটরি এক্সারসাইজ আর অ্যারোবিক বা ফিজিক্যাল এক্সারসাইজ দুটোই থাকবে, তাকে অ্যাক্টিভ রাখা। এবং রেসপিরেটরি মানে যে এক্সারসাইজগুলো আমরা তাকে দিই, পালমোনারি এক্সারসাইজগুলো, এটা মূলত যে ইয়ার ট্র্যাপিং যে আছে এই ইয়ারটাকে বের করার জন্য আমরা তাকে কোস্টাল ব্রিদিং, ডায়াফ্রামেটিক ব্রিদিং অ্যান্ড কম্বিনেশন অফ দ্য কোস্টাল অ্যান্ড ডায়াফ্রামেটিক ব্রিদিং দেওয়া হয়, এবং পার্সলি ব্রিদিং। এই ব্রিদিংগুলো যদি সে করে, আলটিমেট টার্গেট হবে ইয়ারওয়েটা যখন সে ফু দিবে, শ্বাস ছাড়বে, তখন ইয়ারওয়েটা কলাপস হওয়া থেকে প্রিভেন্ট হবে এবং ভিতরে ট্র্যাপ বাতাসগুলো বের হয়ে আসবে। এইভাবে প্র্যাকটিস করাতে ওনার অনেকটা ইমপ্রুভ করে। সো এই আর হচ্ছে তার ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা অ্যারোবিক এক্সারসাইজ, হাঁটার মধ্যে হাঁটা চলা এবং কর্মক্ষম থাকার জন্য সে যে এক্সারসাইজগুলো করা হয় সেগুলো সে করবে। তাহলে আমরা দুটা গেল। থার্ড হচ্ছে তাকে নিউট্রিশনাল সাপোর্ট। কিন্তু স্যার আপনি বললেন যে সিওপিডি রোগীদের একটু পরিশ্রম করে, আপনি এক্সারশনাল ডিজ নিয়ে বলছিলেন, তাহলে তারা হ্যাঁ, কিন্তু এরপরেও তাকে অপটিমাম ইয়ে দিতে হবে। আপনার তো যেটা হলো যে ফিজিক্যাল, একটা হলো যে পালমোনারি এক্সারসাইজ, এটা তো সে করবেই, পাশাপাশি সে একটা নির্দিষ্ট মাত্রা যতটুকু সে হাঁটতে পারে, যেটাকে গেলে তার শ্বাসকষ্ট হয় না, সেটাই হাঁটবে এবং হাঁটতে হাঁটতে একসময় সেটা বাড়তে পারে। থার্ড হচ্ছে তার নিউট্রিশনাল সাপোর্ট। এই পেশেন্টগুলোর মূলত টার্গেট থাকবে যে শরীরে কার্বন ডাইঅক্সাইড কমানোর জন্য কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে কমিয়ে দেওয়া, লেস কার্বোহাইড্রেট, হাই প্রোটিন ডায়েট। হ্যাঁ, এই যদি আমরা চালু করি তাহলে দেখা যাবে তার শরীরে আপনার আস্তে আস্তে এই জিনিসটা অনেক কাজে লাগবে, মাংস পেশিগুলো একটু স্ট্রং হবে। সাধারণত আমরা একটা রিসার্চে দেখেছি, যদি আমরা প্রতিদিন এই পেশেন্টগুলোকে বিকালে 1 ছটাক বাদাম, চীনা বাদাম হোক বা অ্যালমন্ড হোক, ক্যাশনাট হোক, যেটাই আমরা দিই প্রতিদিন দেওয়া হয়, এটা তাদের উপর ভালো প্রভাব বের করে। এছাড়া তারা এগ, প্রোটিন, ফিশ, এগুলো তাদের জন্য ভালো, প্রোটিন জাতীয় জিনিস বেশি খাবে, কার্বোহাইড্রেট কম খাবে।
তারপরে হচ্ছে তার সাইকোলজিক্যাল ইস্যু, তাকে একজন কাউন্সিলিং সুন্দরভাবে তাকে কাউন্সিলিং করতে হবে এবং তাকে সবসময় ডক্টরের সাথে যোগাযোগ রাখতে হবে কাউন্সিলিংয়ের ব্যাপারে। আর ফাইনালি হলো তার ভ্যাকসিনেশন। যেহেতু আমাদের একটা জানি যে আমাদের সিওপিডি পেশেন্ট অ্যাকিউট এক্সারশন অন্যতম কারণ হচ্ছে ইনফেকশন। সো ইনফেকশনগুলো প্রিভেন্ট করার জন্য আমরা 2 ধরনের ভ্যাকসিনেশন দিয়ে থাকি। একটা হচ্ছে যে তার নিউমোনিয়া ভ্যাকসিন, আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। যে নিউমোকক্কাল ভ্যাকসিন যেটা নিউমোনিয়া ভ্যাকসিন, এটা এখন পাওয়া যায়, যেটা পলিভ্যালেন্ট ভ্যাকসিন। বছরে এটা হলো ওয়ান্স ইন লাইফ, জীবনে একবার দিলে হয়, সেটা পাওয়া যায়। ফাইজার তৈরি করে খুব সুন্দর একটা ভ্যাকসিন এটা। আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেহেতু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা প্রতিবার মিউটেশন হয়, প্রতি বছর তাকে দিতে হয়। এই দুটো দেবে। আবার কিছু ওরাল ফর্মে ভ্যাকসিন আছে, সেই ওরাল ভ্যাকসিনগুলো আমরা নির্দিষ্ট মাত্রায় ডেইলি একটা করে 10 দিন খেতে হয়, পরে মাসে 10 দিন, পরে 3 মাসে একটা কোর্স। এই প্রত্যেকটা টার্গেট হচ্ছে তার ইমিউন সিস্টেমটাকে একটু বুস্ট আপ করা, রোগ প্রতিরোধ সক্ষমতাটা বাড়ানো। এইগুলো সবগুলোই করি যদি আমরা, তাহলে তার ইনফেকশনের চান্সটা কমে আসবে। হ্যাঁ, আর পাশাপাশি এই পেশেন্টটার যদি আবার অনেকের ক্ষেত্রে আপনারা তো জানবেন অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ থাকে বা অ্যালার্জিক ম্যানিফেস্টেশনও থাকে সিওপিডির সাথে। এটা যদি আমরা পেয়ে যাই তখন একটা সুবিধা হচ্ছে যে এই পেশেন্টগুলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তারা রাতের বেলা নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস নেয়। যাদের অ্যালার্জিক প্রিপন্ডারেন্স আছে, অ্যাজমা সাথে ওভারল্যাপ আছে, তাদের হচ্ছে অ্যালার্জিক প্রিপন্ডারেন্স বেশি বা হাইপার রেসপন্সিভনেস অফ দ্য ইয়ারওয়ে বেশি, নাকের হাইপার রেসপন্স বেশি। এই পেশেন্টগুলো যখন বাংলাদেশের ঘরে ঘুমায়, বাংলাদেশ কেন বললাম যে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই এলাকাটা হলো টেম্পারেট জোন। এখানে আমাদের প্রায় 11 মাসেই তার ফ্যান বেসি চলে আমাদের রুমের মধ্যে। হ্যাঁ, 11 মাসে ফ্যান বেসি চলে। তো এই ফ্যান বা এসি চলা অবস্থায় আমরা একটা বদ্ধ রুমের যখন ফ্যান বেসি চলে, যেটা আমেরিকা বা কানাডাতে 7 বছর লাগে না, ফ্যান বেসি চলা অবস্থায় রুমের মধ্যে যে বাতাসটা এটা ঘুরতে থাকে, এই বাতাসের সাথে মাইটস, হাউস ডাস্ট মাইটস, এই মাইটসগুলো মূলত পর্দা ছাদে ওয়ালে থাকে, মাইটসগুলো ঘুরতে থাকে, মাইটস নাকে যায় এবং নাকটা বন্ধ হয়ে যায়। এবং নাকটা বন্ধ হলে তখন সে মুখ দিয়ে শ্বাস নেয়। আমরা আগেই বলেছি আলোচনার শুরুতে, আমাদের নাকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত গড গিফটেড একটা ন্যাচারাল এয়ার কন্ডিশনার। এই বাতাসটা নাক দিয়ে যাওয়ার সময় ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন, ওয়ার্মিং, ডিসইনফেকশন হয় এবং আমরা ফ্রেশ এয়ার পাই। যখন নাক বন্ধ, মুখ দিয়ে শ্বাস নিতে লাগলো, মুখে সে ব্যবস্থা নেই, ফলে সরাসরি বাতাসটা ঢুকে গেল। এই বাতাসের মধ্যে এখন আমরা ডাস্ট, ফিউম, পাশাপাশি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস অল থাকে এবং দিস গো ইন্টু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। এবং একটা মানুষ রাতে যদি 3-4 ঘন্টা এরকম মুখ দিয়ে শ্বাস নেয়, তা একটা মুখ তো ড্রাই হয়ে যাবে, প্লাস হচ্ছে এগুলো যাওয়ার কারণে তার টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, নিউমোনিয়া যেগুলো হতে পারে এবং অ্যাকিউট এক্সারশন অফ সিওপিডি হবে। সো এই পেশেন্টগুলোকে যদি আমরা রাতে নাক খোলা রাখার যে ট্রিটমেন্টটা, সেটা নাজাল স্প্রে এবং কন্ট্রোল অফ দ্য মাইটস ইন দ্য রুম, যেটা অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে মূলত লাগে, সেটাও যদি দিই, সেটাও তার জন্য বেনিফিশিয়াল হবে। সো এটা একটা কম্বাইন ইফোর্ট দরবার দেবে সিওপিডি ট্রিটমেন্টটা। অনেকের ইনভলভমেন্ট লাগে এখানে। সে অনেকের ইনভলভমেন্ট নিয়ে একটা সিওপিডি পেশেন্টকে একটা তার অপটিমাম লাইফটাকে চালু রাখা এবং কর্মক্ষম রাখা। এখানে স্যার সাইকিয়াট্রিক কাউন্সেলিং এর ভূমিকা কতটুকু আছে? অনেকটাই ভূমিকা, কারণ এই পেশেন্টগুলো খুব ডিপ্রেসড হয়ে পড়ে, অনেকে সুসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে, অনেকে ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে পড়ে। এই কাজে আমাদের ফ্যামিলিকে কাউন্সেলিং করতে হয়, পেশেন্টকে কাউন্সেলিং করতে হয় এবং এরা ওষুধ নিতে চায় না। যখন এমন একটা বিতৃষ্ণা জীবনে ভালোই হবে না, তা ওষুধ দিয়ে লাভ কি, সেটাও তাকে করতে হবে। কাজে এই জিনিসগুলো মেইন 3 দিক থেকে তাকে সাপোর্ট লাগে। সিওপিডি চিকিৎসার মূল অংশ হচ্ছে রিহ্যাবিলিটেশন। তাহলে স্যার রিহ্যাবিলিটেশনের মধ্যে আপনি জীবনযাত্রার মান, খাদ্যাভ্যাস, ব্যায়াম, অনেক কিছুর কথা বললেন। স্যার, যে সিওপিডি বা ব্রঙ্কাইটিসের রোগীগুলো পেশাজনিত কারণে আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে পেশা পরিবর্তনের কি? অবশ্যই এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যদি পেশার কথা আমরা চিন্তা করি, অনেক প্রফেশন আছে যেখানে ধূমপানটাকে মানে পার্ট অফ তার প্রফেশন হয়ে দাঁড়ায়। ধূমপান ওই প্রফেশন না ছাড়লে বা ওখান থেকে না সরলে সে ধূমপান ছাড়তে পারে না, এটাও একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে যেগুলো ডাস্ট রিলেটেড প্রফেশন, ধূমপান তো করছেই, পাশাপাশি হচ্ছে যে অকুপেশনাল যে হ্যাজার্ডসগুলো, যেমন সে যেগুলো তো অনেকে যেমন কয়লা খনিতে কাজ করতেছে, ইটের ভাটায় কাজ করতেছে, ক্লিংকারে কাজ করতেছে, শিপ ব্রেকিং এ কাজ করতেছে, এই মানুষগুলোর অলওয়েজ দে আর এক্সপোজ টু ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যালস অ্যান্ড ডাস্ট। এগুলো তাদের ইয়ারওয়েকে ডাবল ইম্প্যাক্ট করতেছে। সো এই প্রফেশনগুলোকে তখন প্রয়োজনে তাদেরকে চাকরি থেকে ওখান থেকে উন্নত বদলি করা, অথবা তার কম্পেনসেটেশন ফ্রম দ্য জব। ইন্টারন্যাশনাল আইএলও রোল অনুযায়ী তারা কিন্তু কম্পেনসেটেশন পেতে পারে। একটা উল্লেখযোগ্য সংখ্যক মহিলারাও সিওপিডিতে আক্রান্ত হতে পারেন এবং তাদের কেউ কেউ আবার জন্মগত কারণে হতে পারেন, ওই এনজাইমের ঘাটতির কারণে। স্যার, তাহলে সেই সমস্ত মহিলাদের
প্রেগনেন্সির সুযোগ কতটুকু স্যার? কারণ প্রেগনেন্সিতে তো অনেক বেশি অক্সিজেনের চাহিদা বেড়ে যায় শরীরে। হ্যাঁ, প্রেগনেন্সির সুযোগ তো আছে। প্রেগনেন্সি অন্যান্য মানুষ যেমন প্রেগনেন্ট হয় তারা প্রেগনেন্ট হতে পারবে, কিন্তু প্রেগনেন্সিতে যে তারা খুব এক্সারশনাল ডিসনিয়া বোধ করবে। কারণ স্বাভাবিকভাবে বলেছেন প্রেগনেন্সি যত অ্যাডভান্স করে, বিশেষ করে আর্লি প্রেগনেন্সি অসুবিধা না হলেও লেট প্রেগনেন্সিতে, অ্যাডভান্স প্রেগনেন্সিতে যখন তার ফিটাস মোর অক্সিজেন কনজিউম করে এবং তার শরীরের ওয়েটও গেইন হয় এবং মোর অক্সিজেন নিড লাগে, চাহিদা বেড়ে যায় এবং এই যখন রাতে ঘুমানোর সময় কিন্তু তখন আবার তাদেরও কিন্তু মাউথ ব্রিদিং হয় বেশি। সিওপিডি হচ্ছে আমার দায়, আমার কর্মফল, কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা আমার জন্মফল অনেকটা, যেহেতু জন্মগতভাবে আসে। স্যার এই হাঁপানিতে যেমন সিওপিডিতে আপনি বললেন যে কী ধরনের আমার পরিবর্তনগুলো ফুসফুস এবং শ্বাসতন্ত্র হচ্ছে, হাঁপানিতে কি ঘটে স্যার? অ্যালার্জির কথা বললেন আপনি, তার প্রতিক্রিয়া আমার ফুসফুস বা শ্বাসতন্ত্রে কি ধরনের পরিবর্তনগুলো হয়? ব্রঙ্কিয়াল অ্যাজমা একটা, যদি আমরা বিশাল পরিবার, একটা 800 কোটি মানুষের আজকে যে আমাদের সুন্দর পৃথিবী, 30 কোটি মানুষেরই আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট পাবো সারা পৃথিবীতে। এবং বাংলাদেশে কত? বাংলাদেশে প্রায় 1,10,00,000 এরকম বলা হয় এখন আনুমানিক প্রিভিলেন্স স্টাডিতে, ন্যাশনাল অ্যাজমা প্রিভিলেন্স স্টাডি। একসময় আমি এটার সাথে জড়িত ছিলাম, আমার 2007-8 সালের পরে। এখন রিসেন্ট যেটা 18 সালে করা হয়েছে, প্রায় মোর দেন 1 crore পপুলেশন আছে। এই যে এটা একটা বিরাট পপুলেশন। এই অ্যাজমার যেটা আমরা বললাম মোস্ট অফ দ্য ক্ষেত্রেই এটা হচ্ছে যে ফ্যামিলিয়াল ইস্যু থাকে, আমরা যেটা চেক ব্যাক করলেই বুঝতে পারি কার কাছে জিজ্ঞেস। সেই জন্য অ্যাজমা যেহেতু একটা অ্যালার্জিক এবং হাইপার রেসপন্সিবিলিটি কন্ডিশন, আমি ব্যক্তিগতভাবে আমার অন্যর সাথে হয়তো আমার ডিফার করবে, কিন্তু আমি অ্যাজমাকে ডায়াগনোসিস করে হাঁচি দিই। ইট ইজ দ্য গোল্ড টেস্ট বলি আমরা। যে পেশেন্টটার যদি আমরা প্রশ্ন করে পাই যে আপনার ঠান্ডা গরম ধুলাবালি ধোয়া নাকে গেলে হাঁচি পাই, ফ্রিকোয়েন্টলি ছোটবেলা থেকে পাই, এবং এই পেশেন্টটা অ্যাজমার পেশেন্ট। অনেকে ধুলাবালি নাকে গেলে তার হাঁচি শুরু হয়ে যায়, হ্যাঁ, সেটাও কি তার অ্যাজমা? হ্যাঁ, আমি বলি পুরো ব্রঙ্কিয়াল থেকে শুরু শ্বাসনালীটা সংবেদনশীল, এবং এই সংবেদনশীল শ্বাসনালী যখনই শুরু হয়ে আসে তখনই তার হুইজিং হয়, বাঁশির মতো আওয়াজ হয়। অ্যাজমা পেশেন্টদের একটা কমন জিনিস ছোটবেলা থেকেই থাকে, বাঁশির মতো আওয়াজ হয়। তার মাটা তার চেস্ট ইনড্রয়িং দেখতে পায়, শব্দ শুনতে পায়। কিন্তু এইগুলো পেশেন্টগুলো পিডিয়াট্রিশিয়ানদের কাছে যখন ছোটো বাচ্চা থেকে যায়, তখন ঠিকমতো ইভ্যালুয়েট না করেন ওনারা, তখন এটাকে কমন কোল্ড বলে বা ব্রঙ্কিওলাইটিস বলে চলতেছে এটা। আবার এই পেশেন্ট এক সময় দেখা গেল স্কিনের ডক্টরের কাছে গেলে এক্সিমা রিলেটেড বা অ্যালার্জি রিলেটেড। আবার এই পেশেন্টটা কখনো নাক কান গলা ডাক্তারের কাছে গেল যে নাক বন্ধ থাকে, এইভাবে সে ঘুরতে থাকে। এই অ্যাজমার পেশেন্টগুলো মূলত নাক কান গলা ডাক্তারের কাছে যায়, এই স্কিনের ডক্টরের কাছে যায় অ্যালার্জি নিয়ে, কখনো বা চোখের ডাক্তারের কাছে অ্যালার্জি কনজাংটিভিটিস, বাট আলটিমেটলি হি ইজ অ্যাজমাটিক পেশেন্ট, এটা বুঝতে হবে। এবং যখন এই 3 ক্যাটাগরির যে কনসালটেন্ট তারা যদি এই জিনিসটাকে একটু পেশেন্টকে হিস্ট্রি, তাহলে বুঝে ফেলবে যে পেশেন্টের অ্যাজমা ডায়াগনোসিস, দেন দে রেফার প্রপারলি। তাছাড়া এই পেশেন্টটা শুধু ঘুরতে থাকবে। তখন এই পেশেন্টটা যখন দেখা গেল যে তার একটা সিম্পল একটা টেস্ট, যদি আমরা টেস্টের কথা আসি, আমি যেটা খুব কমনলি হাঁচির কথা বললাম, যেমন একটা পয়েন্ট দিয়ে ডায়াগনোসিস, আইজি লেভেল, ব্লাডে আইজি লেভেলটা আমি করতে দিই, ইমিউনোগ্লোবিন ই। তো ইমিউনোগ্লোবিন ইটাই হচ্ছে ভেরি সিম্পল একটা টেস্ট, প্রায় সব জায়গাতেই হয়, খুব সস্তায় একটা টেস্ট। এটা করে যদি তার এই লেভেলটা হাই থাকে, তাহলে এটা দিয়ে অ্যাজমা ডায়াগনোসিস হবে না, বাট এইটা আমাকে এইটুকু হাইলাইট দেবে অ্যালার্জি প্রবণতা তার বেশি, এবং এই ঘটতে পারে। তখন আমার তার প্ল্যানিং হবে যে এই মানুষটা যখন বাংলাদেশে থাকবে, তখন রাতে যখন ঘুমাবে তার মাইটস পোলেন সেন্সিটিভিটি ডেভেলপ করবে, নাক বন্ধ হবে, সে মুখ দিয়ে শ্বাস নেবে, এটা তার জানা থাকতে হবে। এই মানুষটা যদি নিউ ইয়র্কে থাকে, টরন্টো থাকে বা লন্ডনে থাকে, শীতকালে সে ভালো থাকবে। যেই মে জুন জুলাই আসবে, তখন তার পোলেন সেন্সিটিভিটি ডেভেলপ করবে। কারণ আমাদের দেশে পোলেনের সমস্যা তেমন নেই, ওই দেশগুলোতে তখন যখন চেরি ব্লুজম হয়, তারপর বাতাসে পোলেন কারণ হয়, এবং অ্যাজমা অ্যাটাকটা মূলত ওই সময় হয়, হে ফিভার ডেভেলপ করে। সো ওখানে যারা একই ফ্যামিলির, একজন এখানে আছে আর আরেক ভাই আছে তার টরন্টোতে, ওখানে তাকে জিজ্ঞাসা করেন তো একটু যে তার পোলেন সেন্সিটিভিটির কারণে, জি স্যার হয়। আর এই যে আছে, এর রাতে নাক বন্ধ থাকে, সে মুখ দিয়ে শ্বাস নেয়, এবং এই শ্বাস নেওয়ার পরবর্তীতে কী হচ্ছে, তার এই করতে করতে ছোটোবেলা থেকে এই জিনিসটা কেউ তাকে করে নাই, ছোটোবেলা থেকে সে বারবার এইটা ঘটতেছে। তার মাকে যদি শেখানো হতো, বাচ্চার মাকে, আপনার ছেলেটাকে রাতে বা মেয়েটাকে রাতে নাকটা খোলা ইনশিওর করবেন, রাতে যেন নাকটা খোলা থাকে, তাহলে একটাও ঘটতো না। অথচ এই নাকটা বন্ধ থাকার কারণে, মাউথ ব্রিদিং ক্রনিক করার কারণে তার টনসিলাইটিস ডেভেলপ করতেছে। টনসিলাইটিসের মোস্ট অফ দ্য পেশেন্টের কারণে হচ্ছে মাউথ ব্রিদিং। এই পেশেন্টগুলো চলে যাচ্ছে অপারেশনের জন্য, এক পর্যায়ে যাচ্ছে ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, নিউমোনিয়া, এবং বারবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে ব্রঙ্কিয়াকটেসিস ডেভেলপ করছে। অ্যাজমার সাথে ব্রঙ্কিয়াকটেসিস খুব গভীর সম্পর্ক। যে পেশেন্টগুলো অ্যাজমা এবং নেগলেক্টেড ট্রিটমেন্ট আপ টু 15 ইয়ার্স, এরা যখন আমার কাছে 16-17 বছর বয়স আমার কাছে আসে, তখন খুঁজতে গিয়ে দেখা যায় এটা ব্রঙ্কিয়াকটেসিস। এবং কাশিয়ার তার এটাও কিন্তু ব্রঙ্কিয়াকটেসিস একটা পার্মানেন্ট, কিন্তু সিওপিডি যেমন পার্মানেন্ট, ব্রঙ্কিয়াকটেসিস আরেকটা অসুখ যেটা পার্মানেন্ট ডিউ টু দ্য নেগলিজেন্সি অফ ট্রিটমেন্ট, সেটাও ডেভেলপ করে যায়। সো আমরা যদি বিশেষ করে অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে সতর্ক হতে হবে,
চাইল্ডহুড থেকে। মাকে সতর্ক হবে, পিডিয়াট্রিশিয়ানকে হবে, কারণ তখন আমাদের কাছে পিডিয়াট্রিশিয়ান ডিল করে, এবং মাকে সতর্ক করতে হবে রাতে যেন আপনার বাচ্চা নাক করে। আমরা কি তখন দিই, রাতে যাদের নাকটা বন্ধ থাকে মা যখন দেখলো তখন নর্মাল স্যালাইন ইরিগেশন, নাজাল সাকার, নাক সাক করে দেওয়া হয়, তারপরে আমরা ডিকনজেস্টেন্ট যেটা দিই, কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া হয়। এই তিনটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। পাশাপাশি যে রুমে সে ঘুমাচ্ছে এই রুমের জন্য 3টা টিপস, যেটা আমি আমার জীবনে সবচেয়ে বেশি পেশেন্টকে দিয়ে থাকি, সেটা হলো যে আপনার রুমে যে মাইটসটা তৈরি হয় এই মাইটসটাকে আপনার রুম থেকে দূর করতে হবে। যাতে আপনি তো ফ্যান বন্ধ করে ঘুমাতে পারবেন না, এসি বন্ধ করে ঘুমাতে কিছু একটা লাগবেই, বাংলাদেশ এটা লাগবেই, কাজে আপনি ছাদেও ঘুমাতে পারবেন না, বন জঙ্গলে, যেহেতু রুমেই ঘুমাবেন আপনি ফ্যানও লাগবে, বেডেও আপনি ঘুমাবেন, তাহলে রুমে যেন মাইটস তৈরি না হয়। তো মাইটসের ব্যাপারে আমরা পেশেন্টকে টিপ দিই। মাইটসের মূল সোর্স কিন্তু আসে আমাদের, আপনার হয়তো নিশ্চয়ই আপনি ভালোই জানবেন এটা, আমাদের স্কিন সেল যেগুলো ডার্কগুলো প্রতিদিন আমরা ঝরছি। একটা মানুষ, আমরা পূর্ণবয়স্ক মানুষ, আমাদের শরীর থেকে প্রতিদিন 1 মিলিয়ন বা 10 লক্ষ সেল ঝরে ফেলি, ঝরে পড়ে এটা এবং ঝরে পরে বিধায় আমার চামড়াটা এরকম আছে, না হলে যদি না ঝরতো এই চামড়া বাড়তে বাড়তে আম গাছের বাকলের মতো, পশুর চামড়ার মতো হয়ে যেত। আল্লাহ গড গিফট এটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই যে সেগুলো ঝরতেছে সারাদিন বিভিন্ন জায়গায় পড়ে, রাতে যখন আমরা ঘুমাই তখন কোথায় পড়বে, এটা বেডশিটের পর পড়ে। হোল দ্য নাইট 8 ঘন্টার সময় এটা বেডশিটের উপর, 2জন মানুষ ঘুমাইলে ডাবল জমে গেল, এটা দেখা যায় না, ইনভিজিবল। সকালে আমরা বিছানাটা ঝাড়লাম এবং ফ্লোর পরিষ্কার করলাম, যখন বিছানাটা ঝাড়া হলো দেন গো টু দ্য আপ, এবং বিছানাটা এগুলো চলে গেল আপনার পর্দা সাদে ওয়াল এবং লেগে থাকলো, এবং এইগুলো প্রতিদিন জমতে থাকে। আমরা শুধু প্রতিদিন ফ্লোর পরিষ্কার করি আর বিছানা ঝাড়ি, তো এই যে জমতে থাকলে দিস গিভ রাইজ টু দ্য মাইটস। এই মাইটসগুলো পরে আমরা যখন ফ্যান বেশি চলে আবার এটাও ঘুরতে থাকে এবং নাকে যায়, নাকটা বন্ধ। সেটা আমরা 3টা অ্যাডভাইস, বিছানার চাদরটা ডেইলি ঘরে বাইরে ঝাড়তে হবে, এটাও কারো মুক্তে বাড়িতে পারে। যখন গল্পটা বলি যে এবার বলেন তো কীভাবে আপনি প্রিপেয়ার করবেন, কেউ বলে আমি ফিল্টার লাগাবো, কেউ বলে সারাক্ষণ পরিষ্কার করবো, প্রতিদিন পর্দা চেঞ্জ করবো, দিস ইজ নট ট্রু। সিম্পল ব্যাপার হচ্ছে আপনি যে বিছানায় ঘুমান বেডশিটটা শুধু ঘরের বাইরে ঝেড়ে আবার পারবেন, ধোয়া বা রোদে দেওয়া নাই, আপনি 1 মাস পরে ধোন তাও কোনো অসুবিধা নাই। সেকেন্ড, নো কার্পেট ইন দ্য বেডরুম। থার্ড হচ্ছে দিনের বেলা জানালাগুলো আধা ঘন্টা খোলা থেকে হাই স্পিডে ফ্যান ছেড়ে রাখবেন প্রতিদিন। এটা আপনার রুমে যদি আপনি কালচার করে যান তাহলে মাইটসটা আস্তে আস্তে নাই হয়ে যাবে, একদিন হবে না। এবং মাইটস চলে গেল, আপনার বাচ্চাটা নাক ইরিগেট করলেন, দেখা যাবে সে নাকটা খোলা থাকতেছে আর মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে না, হি লাইফ ইজ সেফ। আদারওয়াইজ এই বাচ্চাটা এইগুলো না জানার কারণে 15 বছরের মধ্যে তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। স্যার এইখানে চিকিৎসায় একটা জিনিস দেখা যায় ইনহেলার ব্যবহার করতে হয়। যদি কাউকে ইনহেলার দেওয়া হয় তারা মনস্তাত্ত্বিকভাবে একটু ভেঙে পড়ে যে ইনহেলার তো শেষ চিকিৎসা, এটা ডাক্তার সাহেব আমাকে দিয়ে দিলেন, তার মানে কি আমার আর কোনো আশা নেই? অর্থাৎ আমি জানতে চাচ্ছি ইনহেলার কি আসলে শেষ চিকিৎসা নাকি এটা স্যার শুরুর চিকিৎসা? ইনহেলারটা একবারে শুরুর চিকিৎসা, কিন্তু স্যার আমাদের মনে করি শেষ চিকিৎসা। সেটা বুঝতে ভুল, কারণ একটা ট্যাবলেট, সেম ইনহেলারে কিন্তু ট্যাবলেট পাওয়া যায়, ক্যাপসুল পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়। তো আমরা যখন কেউ ইয়েটা খাই, একটা ট্যাবলেট খাই, একটা ক্যাপসুল খাই, সিরাপ খাই, এটা কিন্তু আমাদের শরীরের ভিতরে সমস্ত 37 ট্রিলিয়ন সেল সেখানে চলে যায়, যেখানে প্রয়োজন সেখানে কাজ করতেছে, বাকিটা এক্সক্রিশন হচ্ছে এবং সাইড এফেক্ট করতেছে। এটা বুঝতে হবে আমরা যেটা খাবার হিসাবে যে ওষুধগুলো খাই। কিন্তু এই ওষুধটাকে যখন আমরা দেখা গেল একমাত্র অর্গান, হার্টেও পোষানো যায় না, কিডনিতে পোষানো যায় না, ব্রেনেও যায় না, বা আপনার অন্য কোথাও যায় না, কিন্তু ফুসফুস একটা ওপেন অর্গান যেটাতে প্রকৃতির যোগ, আমরা এই ইনহেলার দিয়ে ওষুধটা সরাসরি অ্যালভিওলা পর্যন্ত পৌঁছে দিতে পারি, ব্রঙ্কাইল পৌঁছে দিতে পারি। কাজেই আমরা যদি সঠিকভাবে, প্রবলেমটা হয় একটা মানুষের ইনহেলার সঠিকভাবে নেওয়া হয় না, এই জন্য প্রবলেমটা। কেউ যদি সঠিকভাবে আমরা ইনহেলার নেওয়াটা পেশেন্টকে শিখাতে পারি, কনসালটেন্টের দায়িত্ব নিয়ে আমি আমার প্রতিটা পেশেন্টকে শিখাই, এবং দ্বিতীয়বার তাকে সঠিক নিয়মে ইনহেলার শেখানো হয়। পেশেন্ট শিখতে চায় না, পারবড়ি বলে মুখের মধ্যে মেরে দেয়, কিন্তু তাকে সঠিকভাবে শেখাতে হবে এবং সে ফলো আপে আসবে, ইনহেলার আবার আমাকে দেখাবে সেটা নেওয়া ঠিক হচ্ছে কিনা। ইনহেলার নেওয়াটা যদি ঠিক হয়, শ্বাস না নিতে যায়, শরীরের অন্য কোনো সেলে ওটা যাবে না, নো হার্মলেস। হ্যাঁ, সো এটা ব্লাইন্ডেড শ্বাসটা নিতে যাবে, তার ইমিডিয়েট কাজ করবে এবং সে ভালো থাকবে, এবং সেটা একদম 6 বছরের বাচ্চা থেকে ইটস সুইটেবল ফর একদম 100 বছর। আমি একবার ইনহেলার শুরু করলাম, পরবর্তী ইনহেলার বন্ধ করে আবার আমার মুখে খাওয়ার শুধু ফেরত আসা সম্ভব? অবশ্যই সম্ভব, কোনো অসুবিধা নেই। স্যার অ্যাজমা রোগীদের অ্যাজমা প্রতিরোধ করার কোনো উপায় কি আছে? অ্যাজমা রোগীদের যেহেতু এটা একটা জেনেটিক্যাল ইস্যু, বংশগত, সেজন্য আমরা এটা প্রতিরোধ না, এটা প্রিভেনশন। হ্যাঁ, আমরা এটাকে যেটা সে যেন তার ট্রিগার কন্ট্রোল করতে হবে, বেড়ে না যায় সেটা কারণে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা সারা যেমন থাকবেই, এটা কেউ নাই। কিন্তু এখন কিছু যেমন আমাদের আছে কিছু ভ্যাকসিন এসেছে, যেটা হলো ওমালি জুবাব বা জলের ভ্যাকসিন, এটা আমাদের বিয়েগুলোকে ইমিউন থেরাপি বলা হয়, এটাকে বন্ধ করে, যে ইমিউনোগ্লোবিন ই যেটা আছে এটাকে ব্লক করে, ফলে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা কম হয়। ফুসফুস যদি নিজে সুস্থ না থাকে তাহলে ফুসফুসের উপর নির্ভরশীল অন্য অঙ্গগুলো অসুস্থ হয়ে যেতে পারে। কোন কোন অঙ্গগুলো স্যার অসুস্থ এবং কি ধরনের অসুস্থতা হতে পারে? একেবারে প্রত্যেকটা অঙ্গই, শুধু একটা না শরীরের, কারণ অক্সিজেন আপনার কাট অফ হয়ে গেলে আপনার রসদ সরবরাহ বন্ধ হয়ে গেল, আপনি যতই খান সেটা মেটাবলিজম হতে পারবে না। তো সবচেয়ে ফার্স্ট যে অর্গানগুলো এফেক্ট হয়, ইমিডিয়েটলি ইফেক্টের মধ্যে কাজ হবে যে
হার্টে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে ইমিডিয়েটলি অক্সিজেন সাপ্লাই যদি কমে যায় ইস্কেমিয়াতে করে। ব্রেন, হার্ট এবং ব্রেন এই দুটো সবচেয়ে হয়, এরপরে আসে কিডনি, এরপরে আসে আদার্স অর্গান, লিভার এবং সব অঙ্গ অবশ্যই হার্ট, ব্রেন, কিডনি যদি আক্রান্ত হয় তাহলে বাকি জিনিস, এবং সেটা যাবে। এবং যাদের এই ক্রনিক্যালি যাদের অক্সিজেন শরীরে কম থাকে, বিশেষ করে অক্সিজেন যাচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি থাকতেছে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে, তাদের আবার ওগুলো মাংসপেশিগুলোর বেশি ক্ষতি হয়, মাংসপেশিগুলো চাবায় কামড়ায় এবং এখানে ধরনের ফ্লিপারিং ট্রেমর হয়, এই জিনিসগুলো হয়, ব্রেনের উপর এটা ইম্প্যাক্ট থাকে। হ্যাঁ, কিন্তু অক্সিজেন, হার্ট তো অনেক জোর এটাকে সার্কুলেট করে টিকে থাকার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি এই সিওপিডি পেশেন্টের সেম পেশেন্টে দেখা যাবে হার্ট ডিজিজ হচ্ছে, ইস্কেমিক হার্ট ডিজিজ হচ্ছে সিওপিডি পেশেন্টগুলোর ক্ষেত্রে। সো সবগুলো অর্গানিক ক্ষতিগ্রস্ত হবে কম বেশি আর কি। সো আমাদের সবার প্রতি এইটাই যে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে চাই, আমরা আমাদের জীবনকে সুস্থ থাকতে চাই। আমি যদি সুস্থ থাকি তাহলে আমার পরিবার সুস্থ থাকতে হবে, আমি আমার পরিবারকে সুস্থ রাখতে, সমাজটা সুস্থ থাকবে এবং দেশটা সারা পৃথিবী সুস্থ থাকবে, এবং সেই জন্য আমার ফুসফুসকে সুস্থ রাখতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ডক্টর এস এম আব্দুল্লাহ মামুন স্যারের কাছ থেকে অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস এই দুটো গুরুত্বপূর্ণ ফুসফুসের রোগ সম্বন্ধে বিস্তারিত জানলাম। যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম তা হচ্ছে ব্রঙ্কাইটিস অনেকাংশে আমাদের কর্মফল, আমাদের বদ অভ্যাস বা আমাদের পেশাগত বা আমাদের পরিবেশ দূষণের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আমাদের ফুসফুসের যে রোগ, সেটাই ব্রঙ্কাইটিস। অর্থাৎ আমরা নিজেরাই চাইলে ব্রঙ্কাইটিস হওয়া বা না হওয়া সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটা স্যার বললেন সেটা হচ্ছে অনেকটা আমাদের বংশগত, আমাদের জিনগত যে কারণে হয়, বা আমাদের যদি অ্যালার্জির প্রবণতা থাকে, তবে দুইটা রোগেরই আমরা চাইলে এটা নিয়ন্ত্রণে রেখে সুস্থ জীবনযাপন করতে পারি। এবং স্যার নিয়ন্ত্রণের কথাগুলো বললেন যে ধূমপান ছাড়তে হবে, পরিবেশ দূষণ, ধোঁয়া বা অন্যান্য যে অভ্যাসগুলো আছে সেগুলো থেকে দূরে থাকলে তাহলে যেমন ব্রঙ্কাইটিস ভালো থাকবে, আবার একই সঙ্গে যে কারণে আমার অ্যালার্জি বেড়ে যেতে পারে আমার শরীরে, সেই অ্যালার্জিগুলো থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমাদের অ্যাজমা হঠাৎ করে বেড়ে যাওয়ার যে শঙ্কা সেটা কমে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা স্যার সবার শেষের দিকে বললেন সেটা হচ্ছে আমরা অনেকে ইনহেলার যদি আমাদেরকে দেওয়া হয় আমরা মনে করি আমার বোধহয় সমস্ত আশা ভরসা শেষ, আমাকে শেষ চিকিৎসাটা দেওয়া হয়ে গেছে। এটা একদম ভুল ধারণা। ইনহেলার হচ্ছে অ্যাজমা রোগীদের একেবারে শুরুর চিকিৎসা, এবং এতে মুখে খাওয়ার ওষুধের চেয়ে অনেক বেশি ভালো থাকা সম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে আমাদের এখানে শেষ করছি।